কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। সুষ্ঠু ভোট আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের নির্দেশ। প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপি প্রার্থী ঘোষণা। নতুন চেতনায় দেশ এগিয়ে নেবেন তারেক রহমান, বললেন মির্জা আব্বাস। এবং জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মাস্টারমাইন্ড হাসিনা পুত্র জয়, জানালেন চিফ প্রসিকিউটর। বিদেশি আইনজীবী চেয়ে আনিসুল সালমানের আবেদন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এর আগে দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসির নেতৃত্বাধীন পুরো কমিশন। সেখানে সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপ্রধান। ইসি সচিব জানান, প্রবাসী ভোট ও পোস্টাল ব্যালটের বিষয়ে প্রশংসা করছেন রাষ্ট্রপতি। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ ও তফসিল ঘোষণার প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে ইসি সচিবের বক্তব্য আমাদেরকে জানাবেন। রিঙ্কু, গত কয়েক সপ্তাহ ধরে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে একটি বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা আমরা দেখেছি। কারণ কেউ কেউ বলছিলেন যে আসলে ১১ তারিখ হবে, ১২ তারিখ হবে কিংবা ১৩ তারিখ হবে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এই তফসিলটি আসলে ঘোষণা করা হবে। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পরবর্তীতে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছিলেন যে ৮ থেকে ১৫ তারিখের মধ্যেই আসলে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণার যে কাজ সেটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্তভাবে শেষ করবে। এবং সেটিকে কেন্দ্র করেই আসলে এই কিছুদিনের মধ্যে, গেল এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং এরপরে গতকাল প্রধান বিচারপতির সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করেছিলেন এবং চূড়ান্তভাবে আজকে সকালে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে তাকে জানান। এবং তফসিল ঘোষণার আগে তার কাছে যে অনুমতি প্রার্থনার একটি রেওয়াজ আছে সেটাইও এটার একটা অংশ ছিল এবং সেখান থেকে রাষ্ট্রপতি তাকে আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস আসলে তিনি দিয়েছিলেন। এবং এরপরেই বিকেলবেলা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের উপস্থিতিতে এবং তাদের কারিগরি সহায়তায় রেকর্ড করা হয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার যে ভাষণটি দিবেন সেটি। এবং এরপরে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ আমাদেরকে জানান যে চূড়ান্ত করা হয়েছে, কবে তফসিল ঘোষণা করা হবে। এবং তিনি পরে জানান যে আগামীকাল সন্ধ্যা ৬টা বাজে তফসিল ঘোষণা করবেন এবং এই তফসিল ঘোষণার যে নিয়মটি রয়েছে এবং প্রক্রিয়াটি রয়েছে সেটি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণের মধ্যেই তফসিলের পূর্ণ বিবরণী তিনি দেন। তবে এক্ষেত্রে একটি বাধা কিংবা এক ধরনের একটি অপ্রস্তুত অবস্থা তৈরি হয়েছিল, কারণ হাইকোর্টের রায়ে বাগেরহাটে যে বাগেরহাট ৪ যে আসনটি রয়েছে সেটিকে কিন্তু পুনর্বহালের একটি রায় আদালত থেকে দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে গাজীপুর ৬ মানে ৫টি আসনের জায়গায় যে ৬ নম্বর যে আসনটি আসলে বৃদ্ধি করা হয়েছিল সেটি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। সেক্ষেত্রে ৩০০ আসনের তফসিল দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে একটি চ্যালেঞ্জ থাকলেও ইসি সচিব যে বিষয়টি আসলে জানিয়েছেন যে যেহেতু এখন পর্যন্ত আদালতের রায় নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছেনি, সেক্ষেত্রে ৩০০ আসনকে
নির্বাচনকেই আসলে কেন্দ্র করেই তাদের যে প্রস্তাবিত কিংবা পরবর্তী যেটি চূড়ান্ত করা হয়েছিল গ্যাজেট সংসদীয় আসনের সেটিকে নির্ধারণে রেখেই এবং বিবেচনায় রেখেই তারা তফসিল ঘোষণা করতে যাচ্ছেন। তবে আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তীতে সেটিতে একটি সংশোধনী কিংবা প্রতিস্থাপন তাদের করা হতে পারে। তো রিঙ্কু, আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন ভবন থেকে এই ছিল সবশেষ। অসংখ্য ধন্যবাদ আসাদ আপনাকে। বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুরে 5টি আসন থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বুধবার আদালত এই রায় দেন। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরে 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া ইসির প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। আজ সেই রায় বহাল রাখলেন আপিল বিভাগ। বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর কচুয়াল নিয়ে বাগেরহাট 2, রামপাল মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা লগ্ন উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে। দুপুরে সারা দেশে ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজীব আহমেদের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বস্তরেই প্রস্তুতির ডামাঢোল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে ইউএনওদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন ডক্টর ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতা স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সেই সময় কি করেছিলে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে, সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে। 24-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। জাতীয় নির্বাচন এবং গণভোট দুই জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল চিন্তার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ইউএনওদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। বছরের পর বছর। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বন্ধ করতে হবে। জাতীয় নির্বাচন ঘিরে প্রথম ধাপে 125 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সকালে দলটির নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা 11 আসন থেকে নির্বাচনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়েই জোট করবে তার দল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে 125 আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, ঢাকা 9-এ তাসনিম জারা, ঢাকা 17-তে তাসনুভা জাবিন, পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম, রংপুর 4-এ আক্তার হোসেন, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ আর নোয়াখালী 5 আসন থেকে লড়বেন হুমায়রা নূর। এনসিপির নিজস্ব কার্যালয়ে প্রথম ধাপে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 17 ডাক্তার তাসনুভা জাবিন, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী 5 অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বলেন, মনোনয়ন প্রাপ্ত কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকার কারণে মানুষ এনসিপিকে ভোট দেবে বলে প্রত্যাশা সদস্য সচিবের। রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে,
জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং জন আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে রাজনীতি করতে চায় তার দল। এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। গণভোটের পক্ষে ক্যাম্পেইন করতে দলীয় প্রার্থীদের আহ্বান জানান তিনি। সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয় উল্লেখ করে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রার্থীদের যেই খরচের হিসাব সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয়, তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে রাজনীতি ও জনগণের হাল ধরবেন বলে আশা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন চিন্তা চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেবেন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা আব্বাস। সংস্কার নিয়ে কথা বলা ব্যক্তিরা সংস্কারের প্রকৃত অর্থই বোঝে না বলেও মন্তব্য করেন তিনি। এই দেশে জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। কিন্তু ওখানে ঘোষণা দিয়েছিলেন, দফা ছিল যে এত দফা করলাম এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ, এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। আপাতত দেশে চিকিৎসা চলবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে থাকার পাশাপাশি ডায়াবেটিক্স, কিডনি ও ফুসফুসের সমস্যা অপরিবর্তিত রয়েছে। প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে, তাই তাকে ঢাকায় রেখেই চিকিৎসা দেওয়া হবে। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার মাস্টারমাইন্ড ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় জয়কে 17 ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবীর মাধ্যমে নিজেদের বিচার কাজ পরিচালনার জন্য আবেদন করেছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। মিসবা রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ইন্ধনের দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুনানির শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহায়তায় মাস্টার মাইন্ড ছিলেন জয়। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত এবং তিনি বিশেষ করে তার আইসিটি প্রতিমন্ত্রী, তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়। আনিসুল হক ও সালমান এফ রহমান বিদেশি আইনজীবীর মাধ্যমে নিজেদের বিচার কাজ পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে জানান তাজুল ইসলাম। তবে বাংলাদেশ আইনে সেই প্রথা থাকলেও তা কার্যকরে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয়, পূর্ব অনুমতি আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায়, তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিতে পারবে না, এটা বলা আছে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন
তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 23তম দিনের জবানবন্দি শেষ হয় ট্রাইব্যুনাল 2-এ। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে শীঘ্রই নরসিংদীতে যৌথ বাহিনী নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি একথা বলেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধপ্রবণ রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়, এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম লোক মাদকের, এটার ক্ষেত্রে আপনাকে একটু দরকার, আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। কর দেওয়ার বিপরীতে করদাতাদের উন্নত সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে আগারগাঁয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। আর কর ফাঁকি রোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনে এনবিআর এর পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। অনেক উদ্যোগের পরও বাড়ছে না সরকারি কোষাগার, তাই এখন পেপারলেস কর কাঠামো রূপান্তরের দিকেই হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড। এ কারণে জাতীয় কর দিবসের আলোচনায় গুরুত্ব পায় এসব ইস্যু। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এনবিআর এর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। কালেকশনের গ্রোথটা আমরা ধরে নিয়েছি, বাট আলটিমেটলি আমাদের ব্যাপক সংস্কার করা লাগবে আমাদের ওভারঅল কর ব্যবস্থায়। আমরা যদি ডিজিটালাইজেশনকে ওইভাবে এগিয়ে নিতে পারি যেভাবে আমরা শুরু করেছি এবং বিজনেসগুলোকে যদি সহজ করতে পারি। রাজস্ব আদায় বাড়াতে না পারলে ঋণের বোঝাও বাড়বে, এমন মন্তব্য করে আব্দুর রহমান বলেন, ঋণকে ঠেকাতে না পারলে সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে বাজেট করতে হবে এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে। এটাই হলো বাস্তবতা। আর টেকসই অর্থনৈতিক উন্নয়নে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর উপর জোর দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোশ্যাল সেক্টরে এডুকেশনে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, প্রকল্প উন্নয়ন, এগুলিতে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না। বাইরে থেকে আমাদের নিজস্ব সম্পদ হলে আমাদের নিজেদের প্রায়োরিটি প্রাধিকারযুক্ত কাজগুলি করতে পারে। কর প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করতে এনবিআরকে আধুনিকায়নের নির্দেশ দেন তিনি। কিন্তু খুব একটা মডার্ন সিস্টেম, আধুনিক। আমাদের অন্যান্য কর আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, এক্সাইজ ডিউটি, সেটা নিয়ে নানা রকম কথাবার্তা হয়, তাই না? কিন্তু ভ্যাট সম্পর্কে বলবে না বা আয় কর নিয়ে তো বলবে না, যেটা প্রয়োজন, এটা নিঃসন্দেহে প্রয়োজন আছে। কর আদায়ের ক্ষেত্রে আনুপাতিক ভারসাম্য রক্ষায় নমনীয় হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান যুদ্ধবিরতিতেও গাজায় কমপক্ষে 738 বার হামলা চালিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইসরায়েলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নে চাপ দেওয়ার জন্য হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা বারবার লঙ্ঘন করায় ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস। তারা বলছে, যুদ্ধবিরতির মধ্যে হামলা চলতে থাকলে শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে আগানো সম্ভব নয়। অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এ পর্যন্ত প্রায় 750 বার লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে প্রায় 400 জন নিহত এবং সহস্রাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসরায়েলকে তার অঙ্গীকার সম্পূর্ণভাবে বাস্তবায়নে চাপ দেওয়ার জন্য হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে এখন নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের অজুহাতে কিয়েভ নির্বাচন এড়িয়ে যাচ্ছে এবং এতে দেশটির গণতন্ত্র প্রশ্নের মুখে পড়ছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনাও করেন তিনি।
এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপের আশঙ্কায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যাংকক। থাই সরকার বলছে, শান্তি চুক্তিতে বাধ্য করতে শুল্ককে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। থাইল্যান্ডকে চাপ দিতে শুল্কের হুমকি দেখানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ মন্তব্য করেন, পুতিন পুরনো সোভিয়েত ইউনিয়ন ফিরিয়ে আনতে চান। এক প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন সাবেক সোভিয়েত ইউনিয়ন পুনর্গঠন করতে চান না। পুতিন ন্যাটোর সদস্য রাষ্ট্রে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন দাবিকে হাস্যকর হিসেবে উল্লেখ করেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিসি। সুষ্ঠু ভোট আয়োজনে সার্বিক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের নির্দেশ। প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। নতুন চেতনায় দেশ এগিয়ে নেবেন তারেক রহমান, বললেন মির্জা আব্বাস। এবং জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের মাস্টার মাইন্ড হাসিনা পুত্র জয়, জানালেন চিফ প্রসিকিউটর। বিদেশি আইনজীবী চেয়ে আনিসুল সালমানের আবেদন। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।